আমি পথিকৃৎ পাইনের কাছে যাবো। পথিকৃৎ পাইন আপনার কাছে আমার প্রশ্ন, নির্মলবাবু আসছি। পথিকৃৎ পাইন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি মহাভারতের কতটা ভক্ত আমি জানি না, কিন্তু আমি ভক্ত, ভারতে থাকি। তো আমার বারবার না মহাভারতের শল্য চরিত্রটার কথা মনে পড়ে যতবার আমি ইন্ডিজোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি। কর্ণ তো একবার রথ থেকেই নামিয়ে দিতে চেয়েছিলেন, বলেছেন তুমি অন্য রথ চালাও তো বাপু, তুমি প্রত্যেকদিন আমার রথ চালাও আর আমাকে ডিমোরালাইজ করো। মমতা বন্দ্যোপাধ্যায় কি ইন্ডিজোটে শল্য? অনির্বাণ, আমি দু তিনটে জিনিস বলতে চাই। প্রথম কথা, এটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দিলে চলবে না। তার কারণ হচ্ছে পুরো এনডি অ্যালায়েন্সের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ একটা নর্মাল জিনিস, এবং কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। এই যে বাই ইলেকশনটা উত্তরপ্রদেশে হলো, সমাজবাদী পার্টি জাস্ট 2টো সিট দিতে চেয়েছিল কংগ্রেসকে, সেটা কংগ্রেস নেয়নি, এবং সেটা নিয়ে সমাজবাদী পার্টি কিছু পাত্তাও দেয়নি। ঠিক সেইভাবে মহারাষ্ট্রে যখন ইলেকশনটা হলো ইন্ডিয়া অ্যালায়েন্সের বিরুদ্ধে, সমাজবাদী পার্টির 10 থেকে 15খানা জায়গাতে নিজের ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিল। ঠিক সেইভাবে লেফট ফ্রন্ট, কেরালাতে বামফ্রন্ট সরকারের একটা বড় অভিযোগ কিছু বছর ধরেই কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে আছে, যে তারা কেন এত ক্যান্ডিডেট কেরালাতে দিচ্ছে, যেখানে কিনা বামফ্রন্ট সরকার বা লেফট বা সিপিআইএম তাদেরই একটা শরিক ইন্ডিয়া অ্যালায়েন্সে। ঠিক সেইভাবে আপনি দেখুন না, এই দিল্লিতে আম আদমি পার্টি আর কংগ্রেসের মধ্যে অ্যালায়েন্স ছিল এই লোকসভা ইলেকশনে। এইবারে জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন ইলেকশন হবে, কংগ্রেসের ক্যাম্পেইন পুরোপুরি আম আদমি পার্টির বিরুদ্ধেই হবে। পাঞ্জাবে কিন্তু আম আদমি পার্টি পুরোপুরি লড়েছে কংগ্রেসের বিরুদ্ধে, বা কত কিছু অ্যালায়েন্স ছিল, কিন্তু ফ্রেন্ডলি ফাইট পুরোপুরি হয়েছে। ঠিক। এবং আপনি দেখুন ওমর আবদুল্লাহ, এই যে জম্মু কাশ্মীরে যেটা ওরা জিতে আজকে সরকার করেছে, ওমর আবদুল্লাহ কিন্তু ডাইরেক্টলি ব্লেম করেছে কংগ্রেসকে, যে ন্যাশনাল কনফারেন্স কাশ্মীরে ভোট টানতে পেরেছে, কংগ্রেস কিন্তু জম্মুতে ভোট টানতে পারেনি, এবং সেই জন্যে কংগ্রেস কিন্তু আজকে ওই সরকারের পার্ট নয়। সরকারে কিন্তু ক্যাবিনেট মন্ত্রিত্বে কংগ্রেস নেই, এবং এটা নতুন কিছু নয়। আজকে যখন দেখবেন যে প্রবলেমটা কোথায়, একটা পারসেপশন সবসময় কংগ্রেস তৈরি করে রেখেছে যে ইন্ডিয়া অ্যালায়েন্স যখনই হয়েছে বা এটার সেন্টার পয়েন্টে প্রত্যক্ষ পরোক্ষভাবে রাহুল গান্ধীকেই শীর্ষ নেতৃত্ব হিসেবে মানতে হবে, এবং সেটা অনেক আঞ্চলিক দল মানতে নাও পারে। কারণ আপনি যদি হরিয়ানা ইলেকশন মানলাম রাহুল গান্ধীর জন্য, মানলাম, আমি আপনার কথাটা মানলাম, বুঝলাম, বরদাদা সুলভ আচরণ ইত্যাদি, কিন্তু আপনি বলুন তো পাশেরই তো আরেকটা রাজ্যের একটা আঞ্চলিক দল, উদ্ধব ঠাকরে তো একটা আঞ্চলিক দলই, অন্তত উদ্ধবের জন্য একটু সহানুভূতি, হেমন্ত সোরেনের জন্য একটু সমর্থন, এগুলো তো আশা করতে পারি। এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় কেউ প্রতিদ্বন্দ্বী নন। না, 100 বার। কিন্তু আমি যেটা বললাম, গতকাল অবধি ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে লড়াই চলেছিল যে কে মুখ্যমন্ত্রী হবে মহারাষ্ট্রে। এদের আপনি যাদেরকে মনে করছেন যারা এক অন্যের খুবই ক্লোজ এবং খুব ভালো সম্পর্কে আছে, তারা একে অন্যকে সহ্য করতে পারে না। গতকাল অবধি তারা সমস্ত প্রিপারেশন করে রেখেছিল যে শিবসেনা থেকে মুখ্যমন্ত্রী হবে না, এনসিপি থেকে হবে না, কংগ্রেস করবে। এবং এখানে আজকে আমি একটা লাস্ট পয়েন্ট দিতে চাই, যে আজকে 2011-তে টিএমসির যা পরিস্থিতি ছিল, আজকে হয়তো পরিস্থিতিটা অনেক বেশি চ্যালেঞ্জিং। সেখানে সে হয়তো টিএমসি এটা মনে করছে যে আমার প্রাইমারি অবজেক্টিভ 2026 ন্যাশনাল পার্সপেক্টিভে আমি হয়তো অত কিছু করতে পারবো না, সুতরাং আমি আননেসেসারি কারো কিছুর মধ্যে যাব না। হয়তো আজকে আসেনি, কালকে কোনো একটা টুইট আসতে পারে, আমি কোনো ডিফেন্ড করছি না, কিন্তু আজকে প্রত্যেকটা আঞ্চলিক দলের কাছে একটা সার্ভাইভাল অ্যাট স্টেক হয়ে গেছে। আপনি এটা দেখবেন ঝাড়খণ্ডেও। খুব ইন্টারেস্টিং পয়েন্ট, প্রতিকৃত পয়েন্ট, খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আপনি এই যে পয়েন্টটা বলছেন সেটা নিয়ে আমি নির্মলাবাবুর কাছে যাব। নির্মলাবাবু হাত তুলছেন, তাহলে কি আঞ্চলিক দলগুলোর সমূহ বিপদ উপলব্ধি করেই মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত জাতীয় স্বার্থ থেকে, কোটানকোট জাতীয় স্বার্থ থেকে নজর সরাচ্ছেন নির্মলাবাবু? না, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে ওরা নিজেদেরকে ন্যাশনাল পার্টি হিসেবে ডিমান্ড করলেও ওরা কিন্তু আঞ্চলিক দল। মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক দল। এবং আপনাকে একটা জিনিস আপনারা ভুলে গেলে চলবে না, 1998-এ মমতা বন্দ্যোপাধ্যায় যখন দল ভাঙলেন, যখন দল তৈরি করলেন, সেই সময় কিন্তু কুইন মাদার, উনি সোনিয়া গান্ধীকে কুইন মাদার বলেন, তখন কংগ্রেস থেকেই ভেঙে তৈরি হয়েছিলেন। সুতরাং কংগ্রেসের সঙ্গে চিরকালই মমতার একটা, আমরা সবসময় জানতাম মমতার প্রবলেম সিপিএম নয়, মমতার প্রবলেম কংগ্রেস। সেই প্রবলেমটা মমতার এখনো থেকে গেছে। এবং আমি যে রহস্য জোট লিখেছিলাম, সেই রহস্য জোটে সেখানে এই কংগ্রেস মুক্ত ভারতের কথাই লিখেছিলাম। এবং আজও আমি মনে করি, কিছু মনে করবেন না
যে 293টা আসন এনডিএ পায়নি, এনডিএ আমি অনেকবার বলেছি এনডিএ আসলে 323টা আসন পেয়েছে কিভাবে? এবং তার যথেষ্ট প্রমাণ রয়েছে। 29টা যোগ করলে 323ই হয় এবং তার প্রমাণ আগে রয়েছে পার্লামেন্টে, আগের সেশনগুলোতে অন্তত 49টা বিল আছে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআউট করে বেরিয়ে চলে গেছেন। বেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বেশ, আমি শতরূপ ঘোষের কাছে আসবো। শতরূপ, আপনি যে 29-এর বাধ্যবাধকতার কথা বলছেন সেটা তো আসলে এদিকে নেই তাহলে মনে হচ্ছে। না নেই, দেখো আমি তো বারবার করে এই কথাটাই বলছি যে এই প্রশ্নে সিপিআইএম এর যে বক্তব্য সেটা বাকি দলগুলো মানে তাদের ভাবতে ইচ্ছে করলেও তারা বাস্তবতাটাকে স্বীকার করবে না, তার কারণটা যে ফর দ্য শেয়ার নাম্বারস। কিন্তু এটা প্রত্যেক দিন ভারতের মানুষ এবং বিজেপি বিরোধী দলেরা বুঝবে, আমরাও বুঝাচ্ছি, ওরাও বুঝবে। আমি খালি দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে আঞ্চলিক দলের সার্ভাইভাল অ্যাট স্টেক, এই তথ্যটা কোত্থেকে বা এই তথ্যটা কোত্থেকে আসছে আমি জানি না, কেন সাধারণভাবে দেখা যাচ্ছে ইনফ্যাক্ট উল্টোটা আঞ্চলিক দল যেখানে বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াই করছে সেখানে বরং বিজেপি বেশি হারছে। সেটা ঝাড়খণ্ডে আজকে তার সাম্প্রতিকতম উদাহরণ আমরা দেখলাম। এর বাইরে নর্থে এই সাউথ স্টেটগুলো থেকে শুরু করে ডিএমকে ইত্যাদি, স্ট্যালিন যেখানে আছে ইত্যাদি আছে। হ্যাঁ না, কিন্তু ওখানে তো কংগ্রেসও একটা বড় স্টেক হোল্ডার ছিল, ইয়ে ছিল। ওখানে সমানে সমানে হচ্ছে টক্কর নিচ্ছে বিহারে তেজস্বী ইত্যাদি ইত্যাদি। আম আদমি পার্টি দুটো রাজ্যে হারিয়েছে কংগ্রেসকে, এই কি বলে বিজেপিকে, পাঞ্জাবে এবং দিল্লিতে। আঞ্চলিক দলগুলো বরং অনেক ভালো লড়াই করছে বিজেপির বিরুদ্ধে। এক, দ্বিতীয় কথা আমি যেটা এখানে বলতে চাই তা হচ্ছে যে নির্মলদা জাস্ট বললেন যে, ঠিকই বললেন যে 59টা বিল তৃণমূলের জন্য পাস করেছে। আমি খালি একটা তথ্য মনে করাই আপনাদেরকে, ট্রাই রেগুলেশন বিল যখন পার্লামেন্টে চেয়ার্ড হয়েছিল, টেবিলড হয়েছিল, তৃণমূল কংগ্রেস বিলটার বিরুদ্ধে পার্লামেন্টে ভাষণ দিল। সৌগত রায় তৃণমূলের পক্ষ থেকে বলতে উঠে বিলটার বিরোধিতা করলেন তৃণমূলের পক্ষ থেকে। গোটা ওই ডিসকাশন শেষ হওয়ার পরে ভোটিং হলো। সৌগত রায় সহ গোটা তৃণমূল কংগ্রেসের যতজন এমপি সেই সময় 34 জন এমপি ছিল, হাত তুলে বিলটাকে সমর্থন করে বিল পাস করে দিয়ে চলে আসলো। এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রিয়েলিটি। এবার এরা এখানে মাঠে দাঁড়িয়ে ময়দানে দাঁড়িয়ে যাই বলুক না কেন, এইটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমি বারবার করে এইটাই বলি, দেখো অন্য দলকে নিয়ে এত আলোচনা করতে আমার নিজের সত্যি ভালো লাগে না। যেখানে আমার নিজের দলের রেজাল্ট খারাপ হয়েছে সেখানে আমি অন্যকে, আমি তো পলিটিক্যাল অ্যানালিস্ট নই, আমার পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। আমরা নিশ্চয়ই আমাদের চেষ্টা করতে হবে আমাদের ফলাফল ভালো করার, যাতে এই কথাগুলো আরও জোরের সঙ্গে কনভিকশনের সাথে আমরা বলতে পারি। আর শঙ্কুদাও যে কথাটা বললো, কথাটা ঠিক। উত্তরপ্রদেশে যে কোনো কারণে হয়ে থাক না কেন, তার পেছনে আমি যাই বলি এসপি কংগ্রেস অ্যালায়েন্স হোয়াট এভার, কিন্তু ওখানে রেজাল্ট বাই ইলেকশনে বিজেপি 7টা জিতেছে এবং যেগুলো লোকসভায় বিজেপি পিছিয়ে ছিল সেগুলো বিজেপি এবার কিছু আসন জিতেছে। একই কথা তাহলে পশ্চিমবাংলার ক্ষেত্রে সত্যি। মেদিনীপুর অ্যাসেম্বলি সেগমেন্টে কিন্তু বিজেপি লোকসভা এগিয়েছিল, কিন্তু দেখলাম আমরা শুভেন্দু অধিকারী মহারাষ্ট্রে গিয়ে এবার বিজেপির প্রচার করলেন, কিন্তু মেদিনীপুরটা জেতাতে পারলেন না। মেদিনীপুরে এবার বিজেপি হেরে গেল। এই গেল এক। দ্বিতীয় কথা আমি এখানে বলছি যে নিশ্চয়ই শঙ্কুদা যেরকম বলছে, কি আজকে দেখলাম দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররাও বলছেন যে বাই ইলেকশন বলে সরকার পক্ষ তো জিতবেই। একই কথা কি তাহলে ওনারা উত্তরপ্রদেশের ক্ষেত্রেও বলবেন যে বাই ইলেকশন বলে এমনি বিজেপি জিতে গেছে, বাই ইলেকশন পরের বার জেনারেল ইলেকশনে বিজেপি হেরে যাবে, তা তো বলবেন না। সুতরাং যে কোনো দলেরই আমার মনে হয় এইটুকু সততা থাকা উচিত যে হারটাকে হার বলে স্বীকার করা এবং যাতে পরের বার জিততে পারি তার জন্য সৎভাবে চেষ্টা করা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।